স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন। আজ আমরা আলোচনা করছি চালের দাম নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি জাকির হোসেন, এবং এই মুহূর্তে আমাদের সাথে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন রাজশাহী চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুল হুদা। জনাব হোসেন এবং জনাব হুদা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব হুদা, আপনাকে প্রথম প্রশ্ন করছি এবার বিরতির পরে। আপনাকে জানতে চাচ্ছি যে বলা হচ্ছে যে এই যে চালের দাম বেড়েছে পর্যাপ্ত মজুদ থাকার পরেও, এর পিছনে কি চালকল মালিক যারা আছেন আপনারা কি আসলে দামটা বাড়িয়ে দিয়েছেন? জি না, আমরা এটা বাড়াইনি। আর পর্যাপ্ত মজুদ আছে এটাও ঠিক না। এলাকাভিত্তিক মজুদ থাকতে পারে, কিন্তু আমাদের রাজশাহী অঞ্চলে যে পরিমাণ উৎপাদন হয় চাউল, সেটা বড় বড় রাইস মিলের কাছেই মজুদ আছে, ছোটোখাটো রাইস মিলের কাছে নাই। আর বর্তমানে ধানের যে দামের সাথে যদি কম্পেয়ার করা হয়, তাতে খুব একটা দাম বেশি না। জনাব হুদা, আমাদের তাহলে চালের দাম কেন বাড়ছে, কারণটা ব্যাখ্যা করবেন? রাইস মিলগুলোতে যে চালের দাম এই সময় সাধারণত বাড়েই। সামনে নতুন ধান উঠবে, এখন জাস্ট শেষের দিকে সবার হাত মোটামুটি রাইস মিলের, যত রাইস মিল আছে সবার কাছে মোটামুটি ফুরিয়ে আসছে। আর ব্যাংক ইন্টারেস্টটাও প্রচুর ধরা হয় রাজশাহীর, মানে রাইস মিলের পরে। এটা তো কৃষি হিসাবে তারা লোনগুলো দেয় না, এগুলো দেয় ট্রেডিং হিসাবে। এ কারণে আমাদের ব্যাংক ইন্টারেস্টও প্রচুর লাগে। সেই সব কিছু আমাদের পুষিয়ে নেওয়ার জন্যই লাস্টে আমরা এটা একটু বাড়িয়ে বেচতে হয়। জনাব হুদা, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আপনাকে আমি একটু পরেই ফিরে আসবো। জনাব হোসেন, আপনাকে জানতে চাচ্ছি যে সাম্প্রতিক সময় আমরা জেনেছি যে সরকার শ্রীলঙ্কায় বেশ কিছু চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। জি, এটা কি আপনার মনে হয় যে এর ফলে এই দাম বাড়ার কি কোনো সম্পর্ক আছে বলে আপনার মনে হয়? শ্রীলঙ্কাতে 50,000 খুবই সামান্য 50,000 পরিমাণ। টন চাল যাবে। হ্যাঁ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমাদের উৎপাদন 3,33,00,000 টন। তো 50,000 টন, এটা কোনো কিছুই কোনো ফারাক পড়বে না, বরং ভালো হবে বাংলাদেশের জন্য, যে এক্সপোর্ট করতেছে বাংলাদেশ। এতে আমার মনে হয় চালের দামে কোনো কিছুই আসবে না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, ধন্যবাদ। জনাব হুদা, আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি। আমাদের একজন দর্শক প্রশ্ন পাঠিয়েছেন, উনি জানতে চাচ্ছিলেন স্পেশালি যে অনেক বলা হয়ে থাকে অনেক চালের কলে মোটা চাল চিকন করা হয়, এটা কি সত্য? জি জি, সত্য। এটা কেন করা হয়? তখন তো তারা প্রতারিত হয় কি? এটা ভোক্তারা প্রতারিত হয় কিনা? এটা হ্যাঁ, এক ধরনের প্রতারণাই হচ্ছে। আচ্ছা। কারণ বাংলাদেশের খুব কম মানুষই আছে চাউল চিনে। আচ্ছা। আর আর প্রথমত হচ্ছে আজকাল বাসার গৃহিণীরা হ্যাঁ, হ্যাঁ। মানে একেবারে রেডিমেড চাউল কিনতে চায়। আচ্ছা। আর আগের মতো বেছে বেছে মরা আখির এগুলো সব বেছে খেতে চায় না। এখন জাস্ট মানুষের সময়ও কম, পলিশ করা চালে পরে অভ্যস্ত হয়ে গেছে সবাই খেতে। আর সেই কারণে অনেক সময় মার্কেটে কম্পিটিশনের জন্য যারা রাইস মিল আমরা আছি, তারা একটু মোটা একটু চিকন একসাথে পার্সেন্টেজে মিশিয়ে আমরা এগুলো অনেক সময় তৈরি করছি কম্পিটিশনে থাকার জন্য। কারোটা 10 টাকা বেশি পড়ে বস্তায়, কারোটা 20 টাকা কম পড়ে বস্তায়। এই কারণে এটা করা হয়। তাতে আগে যেরকম আমরা চাল খেতাম এবং লংজিভিটি থাকতো ভাতের, এখন সেটা থাকে না। এখন যে পরিমাণ খাওয়ার জন্য প্রয়োজন সে পরিমাণ রান্না করলেই সে ভাতটাই খেতে পারবে। সে ভাতটা যদি অনেকক্ষণ ধরে রেখে দেওয়া হয় তাহলে নষ্ট হয়ে যায়। জনাব হুদা, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। জনাব হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা এই যে চালের কথা বলছি, যে চালের দাম বাড়াটা স্বাভাবিক, বাড়বেই, সব কিছু বাড়ছে, চালের দাম বাড়বে। কিন্তু এর সাথে যারা উৎপাদনের পর্যায়ে জড়িত থাকে, যদিও আপনারা ব্যবসায়ী ওই থাকেন না, কৃষকরা অনেক সময় আমরা দেখি ন্যায্য দাম পায় না। এর ফলে আপনার কি মনে হয় কেন ওই ন্যায্য দামটা পায় না? কখন কৃষক পর্যায় থেকে আপনি যদি চালের কল পেরিয়ে আপনার কাছে যখন আসে, আপনারা যখন পাইকারি বাজার আসে, এই যে মাঝখানে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সেইটা কি সঠিকভাবে মানা হচ্ছে, বা সেইখানে ন্যায্য দামের ক্ষেত্রে কোনো বাধা হচ্ছে কিনা, কোনো মধ্যস্বত্বভোগীরা আসলে আছে কিনা এখানে?
আচ্ছা দেখেন আপনি, আমরা যদিও চালের ব্যবসা করি কিন্তু আমাদের উৎপাদনের পেছনে কারা কারা তার তৃণমূল পর্যায়ে জড়িত, আমাদেরকে এটা জানতে হয়, মনোযোগ দিতে হয়, এবং এটা আমরা দেই। কারণ বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য চাল, এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে হবে। ব্যাপারটা হলো কৃষক যদি ন্যায্য মজুরি ন্যায্য যে দাম সেটা না পায়, পরের বছর কিন্তু কৃষক আর উৎপাদন করবে না, Right. তখন কিন্তু বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের উৎপাদনই কমবে। এখন এইখানে যেটা হচ্ছে যে যখন নতুন চাল উঠবে তখন আমদানি যদি না করে সরকার, যখন নতুন চাল উঠবে তখন সরকার আমদানি করবে না। যখন নতুন চাল উঠবে তখন ওএমএসও দরকার নাই, ওপেন মার্কেট সিস্টেম যেটা ট্রাকে সেল করে সেটারও দরকার নেই। নতুন চাল উঠবে, কৃষক সরকারের কাছে বিক্রি করবে, সরকার তাদেরকে ভালো দাম দিবে, এবং কৃষক আপনার মিলারদের কাছে বিক্রি করবে, মিলাররা তাদেরকে ভালো দাম দিবে। তা এখানে যদি কোনো কৃত্রিম কোনো কিছু করা না হয়, কোনো সিন্ডিকেট, কোনো সংকট বা কৃষকদেরকে নিয়ে যদি কোনো সমস্যা তৈরি করা না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের কৃষক ভালো দাম পাবে, এবং ভালো দাম পাওয়া উচিত, এটা আমরা সবসময় চাই। কৃষক যদি ভালো দাম না পায় তাহলে কিন্তু আসলে এইটা খুবই অনৈতিক কাজ হবে। ধন্যবাদ। যারা ভুদা, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে যেহেতু এখন সিজনটার সময়, মৌসুমের শেষ সময়, এই কারণে চালের দাম বাড়তি দিকে, যখন নতুন মৌসুম শুরু হচ্ছে আবার সামনেই, আপনি কি কোনো আমাদের আশার বাণী শোনাতে পারেন যে চালের দাম কমবে, এটা কি আপনার মনে হচ্ছে? ডেফিনেটলি কমবে। কত কমবে? এটা কমতে মানে বাধ্য। কেজিতে আপনার প্রায় 4 টাকা 3 টাকা কমে যাবে। এটা কি চিকন চালের ক্ষেত্রে নাকি মোটা চালের ক্ষেত্রে বলছেন? সব সব শ্রেণীর চালে স্যার। আচ্ছা, ধন্যবাদ জনাব হুদা। মিনিকেট, তারপরে 28। আচ্ছা, ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। জনাব হোসেন, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা সাপ্লাই চেইন নিয়ে কথা বলছিলাম। এখন যেটা হয়েছে যেটা নতুন ট্রেনের শহরের অঞ্চলে হয়েছে যে বিভিন্ন কোম্পানি তারা তাদের চাল রপ্তানি করছেন, বাজারজাত করছেন, মার্কেটিং করছেন প্যাকেটে পণ্য করে, এক ধরনের ব্র্যান্ডিং হচ্ছে। যে এই ক্ষেত্রে আমাদের যারা ট্র্যাডিশনাল যারা মিলার রয়েছেন বা আপনারা যারা ব্যবসা করছেন, এইখানে কিন্তু খুব একটা ব্র্যান্ডিং জিনিসটা এখনো চালু হয়নি। আমি যদি খাবার চালের কথা বলি, সেক্ষেত্রে আসলে বড় বাধা কোথায়? এখন কি আমার যারা ট্র্যাডিশনাল ব্যবসা করছেন তাদের কাছে কি এই নতুন বিষয়টা কি তাদের পৌঁছায়নি? যারা আসলে ওই মিলার বা যারা এই পাইকারি ব্যবসায়ী, তারা চিন্তা করে যে আমরা যদি প্রোডাকশনে যাই, মানে আমরা যদি প্যাকেটিং সিস্টেম করে, এটা কিন্তু বিশাল একটা মার্কেটিং এর ব্যাপার। হ্যাঁ, যে প্যাকেটিং করবে, নাম দিবে, ব্র্যান্ড করবে, Right. করে আপনার কিন্তু বস্তাতে কিন্তু তাদের নাম থাকে, এখন মিলারদের নাম থাকে। Right. মিলাররা যারা পাইকারি তারা কিন্তু যেমন ভালো ভালো ব্র্যান্ডের চাল কিন্তু অলরেডি বাজারে আছে, যে মিনিকেট চাল কোনটা ভালো, তারপরে নাজিরশাইল কোনটা ভালো, চিনিগুড়া চাল যে পোলাওর জন্য যে চালটা, সেটা কাদের চালটা ভালো, সেটা কিন্তু অলরেডি ব্র্যান্ডিং আছে, এবং সেটা কিন্তু ভোক্তা পর্যায়ে বা পাইকারি বাজার পর্যায়ে কিন্তু সেই সুনাম অনুযায়ী বিক্রি হয় চাল। কিন্তু যখন সুপার শপের ব্যবসাটা আসলো, সুপার শপে যখন এই যে মোড়ক অনুযায়ী বিক্রি হচ্ছে, তারা কিন্তু চালের দামটা ওইখানে আমার আবার কথা যে ওইখানে কিন্তু চালের দামটা বেশি হচ্ছে, চালের দামটা বেশি, ওইখানে একটা নিয়ন্ত্রণ দরকার। সুপার শপের মধ্যে ব্যবসায়ীদের কিছু করার নেই, এখানে চাল সরকারের উচিত, এবং বিএসটিআই যারা আছে তা গভর্নমেন্টের বডি, সুপার শপের চালের দামটা নিয়ন্ত্রণ করা উচিত। তাহলে ভোক্তারা কম দামে ন্যায্য মূল্যে চালটা কিনতে পারবে, এবং পাইকারি বাজারের সাথে সামঞ্জস্য থাকবে। জনাব জাকির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব হুদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় রাজশাহী থেকে যোগ দেওয়ার জন্য। আজকে আমাদের সময় আলোচনা শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনাদের সাথে আমাদের আবারও কথা হবে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।